Assalamu alaikum. Welcome to Munich, Germany. কেমন দেখলেন আপনারা মিউনিক শহর? আমি আসার পরে চেষ্টা করেছি ঠান্ডার মধ্যে হলেও কিছু ভিডিও আপনাদের জন্য শেয়ারের জন্য আমি প্রত্যেক বছর রাখি আমার ফ্যামিলি। সো এবারও আমি করেছি এবং কিছু ভিডিও আমি করলাম। এতক্ষণ আপনারা দেখলেন বরফে ঢেকে গেছে পুরো জার্মানি। আমি বলবো যে এখানে গতকালকে অনেক স্নোফল হয়েছে, টেম্পারেচার ছিল -11 এবং এখন টেম্পারেচার হচ্ছে -7, বাট ফিল লাইক -4 অর সামথিং আমি যেটা দেখলাম মোবাইলে। আমি এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে মিউনিক সিটির সবচেয়ে বড় একটা কনভেনশন সেন্টার, এটাকে বলা হয় ICM। এখানে ফ্যাব্রিক অথবা ফ্যাশন রিলেটেড যত ধরনের ফেয়ার আছে সব ধরনের ফেয়ার এখানে হয়ে থাকে। আমি বছরের মধ্যে কয়েকবার এই মিউনিকে এই ICM-এ বিভিন্ন ধরনের ফেয়ারে অংশগ্রহণ করার জন্য আসি। এটার দ্য অবজেক্টিভ টু
visit this fair is যে আমি যে কোনো ধরনের ফ্যাশন ট্রেন্ড কোন দিকে যাচ্ছে সেটা দেখার জন্য, অথবা কিছু আইডিয়া নেওয়ার জন্য, ইন্সপিরেশনের জন্য, যেন আমি পরবর্তীতে আমাদের যেই ফ্যাশনের কালেকশনগুলো আসছে সেই ফ্যাশনের কালেকশনগুলো নিয়ে যেন আমি কাজ করতে পারি, এবং সেখানে আমি যে ধরনের ডিজাইনিং দরকার, যে ধরনের পারচেজিং দরকার, কী ধরনের কালেকশন থাকা উচিত এলাকার পক্ষ থেকে, সেগুলো নিয়ে কাজ করার জন্যই বেসিক্যালি আমি এই ICM কনভেনশন সেন্টার বিশাল বড়। এখানে প্রত্যেকটা পার্টে পার্টে একটা হল রয়েছে, এবং এই হলগুলো হল 1, হল 2, হল 3 হলে ভাগ করা। আমি যেই সেন্টারে এখন ছিলাম সেটা হচ্ছে হল সি, এবং সিতে পারফরমেন্স ডেইজ একটা ফেয়ার চলছে। সেই ফেয়ারে আমি গত বছর এত বেশি ঠান্ডা ছিল না, এই বছর যতটা ঠান্ডা। সো এই বছর আসার পর ফ্রিজিং কোল্ড। আমি আপনাদের কিছুক্ষণ আগেই বললাম যে গতকালকে -11 ছিল এবং প্রচণ্ড পরিমাণে স্নোফল হয়েছে। আমি খুব হ্যাপি। মিউনিকে আসার পরপরই আমার একটা গতকালকে আমি এখানে রিয়াম যে জায়গায় আমি আছি সেটা হচ্ছে রিয়াম, এবং রিয়াম আর্কেডিয়াতে আমি গিয়েছিলাম। রিয়াম আর্কেডিয়াতে যাওয়ার পর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে হঠাৎ করে আমার কিছু বাংলাদেশির সাথে দেখা হয়। সেখানে ক্যাশে যে ছিল সেও বাঙালি ছিলেন, যে বাবুর্চি ছিলেন সেও বাঙালি ছিলেন। আমি তাদের সাথে অনেকক্ষণ গল্প করেছি, তাদের খাবার দাবার খেয়েছি, প্রচণ্ড স্বাদ এবং মজাদার। এখানে আসার পর খাবার দাবার নিয়ে আমি অনেক কষ্ট করেছি। আমি এখানে জার্মান ফুড খেয়েছি, বাট গতকালকে আমি ইন্ডিয়ান এবং বাংলাদেশি যে কারি আছে সেই কারি খেয়েছি, চিকেন মশলা যেটাকে বলে, এবং এটা ভেরি টেস্টি। তো আমি আজকে প্রশ্নোত্তর পর্ব 4-এ আপনাদের কিছু প্রশ্নের অ্যান্সার করব, এবং যেই প্রশ্নগুলো আপনাদের এখন পর্যন্ত আসছে আমি পাচ্ছি সেগুলো নিয়ে আমি কাজ করছি, সেগুলোর অ্যান্সার ধারাবাহিকভাবে যেভাবে প্রশ্নোত্তর পর্বগুলোতে থাকছে সেভাবেই থাকবে। এনিওয়ে, আমি আপনাদের কোশ্চেন অ্যান্সার পরে চলে যাচ্ছি। আমাদের একজনের কোশ্চেন ছিল যে এসএসসি এবং এইচএসসির রেজাল্ট যদি স্কলারশিপ এসআইএসএস স্কলারশিপ যদি আপনারা পেতে চান, তাহলে সেটার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এবং হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এই দুটার রেজাল্টের উপরে কোনো এফেক্ট পড়ে কিনা। আমি শুধু এতটুকু আপনাদেরকে বলবো যে এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট শুধুমাত্র আপনার অ্যাডমিশনের ক্ষেত্রে লাগবে, এছাড়া স্কলারশিপ পাওয়ার জন্য আপনাদের অ্যাডমিশনের জন্যও লাগবে না। এটা একটা সাপোর্ট। এখন তো এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেটও দেওয়ার জন্য না করে দিয়েছে, বলেছে যে এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। কিন্তু কিছু কিছু স্টুডেন্ট ভালো অ্যাডভান্স লেভেলে তাদের সিজিপিএ 5/5 আছে, গোল্ডেন 5 আছে, সেই জন্য তারা দেখা যাচ্ছে যে তারা এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেটও অ্যাড করে তাদের নিজেদের মেরিট দেখানোর জন্য, যে সেকেন্ডারি এবং স্কুলে এবং কলেজে তাদের মেরিট কেমন ছিল, এইটা দিয়ে আপনি কী ধরনের স্টুডেন্ট সেটা কিছুটা হলেও যাচাই হয়। সেই জন্য আমি বলি যে এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেট অ্যাড করুন, অর্থাৎ একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যাড করুন। আমিও করেছিলাম, যদিও এটা রেকর্ড ছিল না। সো এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট এসআইএসএস স্কলারশিপ অথবা কোনো ধরনের স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না। স্কলারশিপ পাওয়ার জন্য কী কী জিনিস মুখ্য সেটা নিয়ে একটা ভিডিও অলরেডি প্রথম পর্বে এসছে, আরও কিছু পর্বে নতুনভাবে কিছু রিকোয়ারমেন্ট এবং সেই রিকোয়ারমেন্টগুলো আপনারা কীভাবে অ্যাড করবেন এবং কী কী ধরনের রিকোয়ারমেন্টগুলো আপনারা মিট করলে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সেটা সহনীয় হবে, সেটা আপনারা খুব সহজে স্কলারশিপ পাওয়ার কিছু কথাবার্তা নিয়ে সামনে কিছু পর্ব আসছে। আপনারা একজন লিখেছেন, ইফ সামওয়ান ডাজ নট হ্যাভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর ব্যাঙ্ক আইডি দেন ইট উড বি বেটার টু হ্যাভ ভিডিও। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক কার্ড না থাকে, আপনি কীভাবে অ্যাপ্লিকেশন ফি অথবা আপনার মাইগ্রেশনসভার্কেটে আপনি যে অ্যাপ্লাই করবেন সেটা কীভাবে দেখাবেন? হ্যাঁ, যদি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ব্যাঙ্ক কার্ড যদি না থাকে আপনাদের, তাহলে আপনারা অন্য কারো ব্যাঙ্ক কার্ড ইউজ করতে পারেন। আপনার মাস্টার কার্ড অন্য কোনো ফ্রেন্ডের মাস্টার কার্ড থাকে বা ভিসা কার্ড থাকে বা ক্রেডিট কার্ড থাকে, তাহলে সেটার মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। ইট ডাজন্ট নেসেসারি দ্যাট ইট শুড বি ইয়ার্স, বাট অন্য কারোটা দিয়েও আপনারা পে করতে পারবেন। কিন্তু যখন মাইগ্রেশনসভার্কেটে যখন আপনার ব্যাঙ্ক সলভেন্সি দেখাবেন, তখন অবশ্যই সেই ব্যাঙ্ক সলভেন্সিতে আপনাদের নিজের অ্যাকাউন্ট হতে হবে। কিভাবে? আপনারা যখন ব্যাঙ্ক সলভেন্সি অর্থাৎ মাইগ্রেশনসভার্কেটে অ্যাপ্লাই করবেন, তার আগে আপনাকে একটা স্টুডেন্ট ফাইল খুলতে হবে। অর্থাৎ আপনি যখন টিউশন ফি পে করবেন, টিউশন ফি যখন আপনি পে করতে চাইবেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের পর, তখন অবশ্যই আপনাকে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট ফাইল ওপেন করতে হবে। সেই স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার টিউশন ফি বাংলাদেশ থেকে সুইডেনে পাঠাবেন, এবং সেটা একটা নির্দিষ্ট সময়ব্যাপী 1 সপ্তাহ লাগে সেই টিউশন ফিটা বাংলাদেশ থেকে সুইডেন নম্বরের মাধ্যমে। সো আপনারা যখন স্টুডেন্ট ফাইল ওপেন করবেন, তখনই আপনারা বুঝতে পারবেন যে আমি কি মিন করছি। কিন্তু আপনার ব্যাঙ্ক কার্ড না থাকলে আপনি অ্যাপ্লিকেশন ফি পে করতে পারবেন না, অথবা মাইগ্রেশনসভার্কেটে যে ভিসা ফি সেটা পে করতে পারবেন না, এমন না। আমি নিজেই আমার এক ফ্রেন্ডের ক্রেডিট কার্ডের মাধ্যমে মাইগ্রেশনসভার্কেটে যখন ভিসার অ্যাপ্লিকেশন করি তখন পে করি। সো ইটস ভেরি ইজি, ইটস নাথিং। একজন লিখেছেন, উইদাউট আইএলটিএস ভিসা পেতে কী প্রবলেম হয়, এই বিষয়ে কিছু বলবেন। আসলে উইদাউট আইএলটিএস ভিসা পেতে প্রবলেম হয় এই কথা আমি কখনো বলি নাই, তবে ভিসা পাওয়ার জন্য আইএলটিএস একটা মুখ্য বিষয়। কারণ যে কান্ট্রিতে আপনি যাচ্ছেন সেই কান্ট্রিতে কেউই
বাংলা ভাষায় কথা বলে না, হিন্দি ভাষায় কথা বলে না, বা যে ভাষা আপনি পারেন সেই ভাষায় কথা বলে না। এখানে দুটা মিডিয়াম অফ কমিউনিকেশন আছে। একটা হচ্ছে প্রথম হচ্ছে সুইডিশ, অথবা নর্ডিক কান্ট্রিজে যদি ফিনল্যান্ড আসেন ফিনিশ, যদি জার্মানিতে আসেন জার্মান, যদি জার্মানি নর্ডিক কান্ট্রি না, বাট যদি ডেনমার্কে আসেন ড্যানিশ, অথবা যদি নরওয়েতে আসেন নরওয়েজিয়ান ভাষা আছে। এই 4-5টা ভাষাই হচ্ছে মিডিয়াম অফ কমিউনিকেশন। আপনাকে এই ভাষাগুলোর মধ্যে যে কোনো একটা জানতে হবে, অথবা ফার্স্ট ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা ইংলিশ, সেটাতে আপনাকে ভালো হতে হবে। আদারওয়াইজ আপনি এখানে লেখাপড়া চালা যেতে পারবেন না, আপনি এখানে কমিউনিকেশন চালা যেতে পারবেন না, আপনি এখানে জব করতে পারবেন না। আপনার অবশ্যই ইংলিশে ভালো, আপনি যে ভালো এইটার সার্টিফিকেশন কি? মাইগ্রেশনসভার্কে কীভাবে জানবে যে আপনি ইংলিশে ভালো? এটার সার্টিফিকেশন হচ্ছে আইএলটিএস স্কোর। যদি আপনার আইএলটিএস অথবা টোফেলে যদি ভালো স্কোর থাকে, বা যে কোনো ধরনের জিওরি অথবা জিম্যাট অথবা যে কোনো ধরনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে, যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল রিকগনাইজড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে যদি আপনার ভালো স্কোর থাকে, এটা প্রমাণ করে যে আপনি অবশ্যই ইংলিশে ভালো, এবং সেই ইংলিশে ভালো স্কোর দিয়ে আপনি হয়তোবা ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসাটা উইদাউট এনি প্রবলেম হয়ে যাবে, এটা আশা করা হয়। সাধারণভাবে যাদের আইএলটিএস থাকে তাদেরকে মাইগ্রেশনসভার্কেট মনে করে যে তারা সুইডেনে গিয়ে কমিউনিকেশন এবং পড়ালেখার ক্ষেত্রে যে ধরনের ব্যারিয়ারগুলো আছে সেগুলো সুন্দরভাবে তারা পূরণ করতে পারবে। এই জন্য সাধারণত ভিসা পেতে প্রবলেম হয় না। কিন্তু এটাও বলা হয়নি কোথাও যে আইএলটিএস না থাকলে আপনি ভিসা পাবেন না। অনেকে এরকম আছে যারা আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করে সুইডেনে অলরেডি স্থায়ী নাগরিক অথবা ওয়ার্ক পারমিটে আছে। সো আইএলটিএস ইজ নট রিকোয়ার্ড, বাট আইএলটিএস ইজ a benefit for you, like it's a special benefit for you to get into the Sweden, to get into Nordic countries, and also to get that scholarship. যদি আপনি স্কলারশিপ পান, মানে পেতে চান, তাহলে আইএলটিএসটা অনেক বড় একটা মুখ্য ভূমিকা পালন করে, যেটার স্কোর ইন্টারন্যাশনাল রিকগনাইজড, এবং এটাকে সুইডেন এবং নর্ডিক কান্ট্রিজগুলোতে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আশা করি উত্তরটি পেয়েছেন। একজন লিখেছেন যে সুইডেনের মার্চেন্ডাইজিং রিলেটেড কোন সাবজেক্ট বেটার হবে। অ্যাকচুয়ালি এখানে ফ্যাশন রিলেটেড একটা ইউনিভার্সিটি আছে, যে ইউনিভার্সিটির নাম হচ্ছে বোরোস ইউনিভার্সিটি। এই বোরোস ইউনিভার্সিটি বোরোসে অবস্থিত। হ্যামস্টাড থেকে 1 ঘন্টার ড্রাইভিং এবং গোতেনবার্গ থেকেও 1 ঘন্টার ড্রাইভিং। বোরোস ইউনিভার্সিটিতে আমার কিছু ফ্রেন্ড লেখাপড়া করছে, আমার কিছু প্রিভিয়াস কলিগ লেখাপড়া করছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন অ্যান্ড মার্কেটিং ম্যানেজমেন্ট, এবং আরও কিছু মার্চেন্ডাইজিং রিলেটেড ওই ধরনের কোনো কোর্স নেই। বাট ইউরোপে মার্চেন্ডাইজিং রিলেটেড ওই ধরনের কোনো জবও নাই। আপনি যদি ইউরোপে মার্চেন্ডাইজিং করতে চান, মার্চেন্ডাইজিং করতে হলে আপনাকে অবশ্যই সাপ্লায়ার রিলেটেড, আপনাকে অবশ্যই মার্চেন্ডাইজ নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ গুডস নিয়ে কাজ করতে হবে। এখানে আমি যেই গুডস নিয়ে কাজ করি, আমি গুডস সোর্স করি, আমি অন্য দেশ থেকে গুডস কিনে নিয়ে এসে এই দেশে বিক্রি করি। সো আপনি পারচেজার হতে পারেন, আপনি বায়ার হতে পারেন, কিন্তু মার্চেন্ডাইজিং করার জন্য যে ধরনের গুডস ক্যাপাবিলিটি অর্থাৎ গুডস অ্যারেঞ্জমেন্ট দরকার, সেটা আপনি পর্তুগাল যেসব কান্ট্রিতে ফ্যাক্টরি আছে সেসব কান্ট্রিতে গেলে হয়তোবা সেই ধরনের সাবজেক্ট পেতে পারেন। কিন্তু বোরোস ইউনিভার্সিটি হচ্ছে টেক্সটাইল অথবা যে কোনো ধরনের মার্চেন্ডাইজিং কোর্সের জন্য দ্য বেস্ট ইউনিভার্সিটি। সো আপনারা বোরোসে অ্যাপ্লাই করতে। একজন ভাই কোশ্চেন করেছে, যে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছে, যে ভাইয়া আমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করতে হবে, সিজিপিএ তার ভালো আছে, 3.9 সিজিপিএ আছে, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স মোর দেন 3 ইয়ার্স আছে। তো সে আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে আগ্রহী। এখন আমাদের অ্যাডমিশন অথবা স্কলারশিপ পাওয়ার চান্স নিয়ে যদি কাইন্ডলি একটু একটা ভিডিও বানান। তো আপনি বলেছেন যে আপনার সিজিপিএ খুব ভালো, আপনার আইএলটিএস স্কোর নেই, কিন্তু আপনি আইএলটিএস দিতেও যাচ্ছেন না। আপনার যেহেতু স্কোর অনেক ভালো, আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছেন, সো আপনি কেন ইংলিশের জন্য আইএলটিএস পরীক্ষাটা দিয়ে দিচ্ছেন? এখনও পর্যন্ত সময় আছে। আপনার যেহেতু 3.9 আপনার স্কোর, সো আপনি অবশ্যই নিঃসন্দেহে একজন মেধাবী স্টুডেন্ট। যদি আপনি আইএলটিএস পরীক্ষা দেন, তাহলে 6.5 অথবা 7 আপনার জন্য কোনো ব্যাপার। সো আমি বলবো যে আপনি আইএলটিএস পরীক্ষাটা দিয়ে আইএলটিএসের রেজাল্টটা এটার সাথে অ্যাড করে দেন, তাহলে এটা আপনার ভিসা এবং মানে বাংলাদেশ থেকে আসার সময় থেকেই আপনি এটার বেনিফিট পেতে থাকবেন। কিন্তু সুইডেনে আসার পরে তো আমি মনে করি, পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি মনে করি যে অবশ্যই যদি আপনি ইউরোপের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অথবা ইউএস অথবা কানাডা অথবা অস্ট্রেলিয়া এই ধরনের ইংলিশ স্পিকিং কোনো কান্ট্রিতে যেতে চান, অবশ্যই আপনার ইন্টারন্যাশনাল রিকগনাইজড একটা ইংলিশ ডিগ্রি থাকা উচিত, ইংলিশ টেস্ট রেজাল্ট থাকা উচিত, যেটার মাধ্যমে বোঝা যাবে যে আপনি কতটা ইংলিশে ভালো। সো আমি বলবো যে আপনি অবশ্যই আইএলটিএস করে, যদি আইএলটিএস না করে আসেন কোনো সমস্যা নেই, আপনি হয়তো স্কলারশিপ যেটা পাওয়ার কথা ছিল সেটা পাবেন না, হয়তো আপনার রেজাল্টের উপর ভিত্তি করে এর চেয়ে ভালো কোনো স্কলারশিপ পাবেন। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই আপনারা আইএলটিএস করে আসেন। আইএলটিএস পরীক্ষা আহামরি কিছু না, আইএলটিএস পরীক্ষা অনেকেই দিয়ে আসতেছে এবং তারা অনেক ভালো করছে সুইডেনে। আমার পরামর্শ, আমার নর্ডিক টার্নস চ্যানেল সবসময় আপনাদেরকে ইন্সপিরেশন দিয়ে থাকে যে আপনারা কিভাবে এখানে এসে আপনাদের লাইফ সেটেল করতে পারবেন, ভালো একটা রেজাল্ট ওরিয়েন্টেড একটা ক্যারিয়ার গোল আপনারা করতে পারবেন, ভালোভাবে কীভাবে সেটেল হতে পারবেন, সেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দিয়ে থাকে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে অ্যাডভাইস হচ্ছে আপনারা আইএলটিএস করে আসেন। যদি আইএলটিএসের জন্য আপনারা ভয় পান যে আপনারা আইএলটিএস করতে পারবেন না বা করতে চান না, তাহলে সেটা ভিন্ন। আমি মনে করি পার্সোনালি যে আপনাদের আইএলটিএস করে আসা উচিত, অথবা ইংলিশের যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল রিকগনাইজ টেস্ট করে আসা উচিত, যেটা আপনার ফিউচারের জন্য অনেক ভালো হবে, জব পাওয়ার ক্ষেত্রেও ভালো হবে।
জবস ইন সুইডেন পার্টে আমি এটা নিয়ে আরও অনেক কথাবার্তা বলবো। আশা করি উত্তরটি কোশ্চেন করেছে ভাই স্কলারশিপ কীভাবে সহজে পাবো এটা নিয়ে। স্কলারশিপ পার্টে স্কলারশিপ কীভাবে পাবেন এবং সহজ অথবা কঠিনের কোনো ব্যাপার নেই। স্কলারশিপের রিকোয়ারমেন্ট মিট করলে আপনি স্কলারশিপ পাবেন, রিকোয়ারমেন্ট মিট না করলে আপনি স্কলারশিপ পাবেন না। দ্যাটস দ্য থিং। আপনি কীভাবে সহজে পাবেন, হ্যাঁ একটা ওয়ে আছে। সুইডেনের কিছু ইউনিভার্সিটি অথবা ডেনমার্ক অথবা নরওয়ে অথবা ফিনল্যান্ডের কিছু ইউনিভার্সিটি বাংলাদেশে স্পট অ্যাডমিশন করে। সেই ধরনের স্পট অ্যাডমিশনের খবর নিয়ে সেগুলোতে অ্যাটেন্ড করেন এবং সেখানে আপনার ক্যাপাবিলিটি আপনি দেখান, আপনার কী আছে, আপনার কী অ্যাবিলিটি আছে, এডুকেশন রিলেটেড আপনার রেজাল্ট কী দেখান। তারা সাধারণত 25 থেকে 60% পর্যন্ত স্কলারশিপ অ্যাকসেপ্ট করে। সেইভাবে আপনি সহজে স্কলারশিপ পেতে পারেন। আদারওয়াইজ ওই মালয়েশিয়ার মতো স্পট অ্যাডমিশনে স্কলারশিপ হয়ে যাবে এই ধরনের কোনো সুযোগ সুইডেন অথবা নর্ডিক কান্ট্রির জন্য নাই। সো আমি বলবো যে আপনাকে অবশ্যই স্কলারশিপ রিকোয়ারমেন্ট মিট করলেই আপনি স্কলারশিপ পেয়ে যাবেন। সো এটা ইটস ভেরি সিম্পল, ইটস ভেরি স্ট্রেট। একজন বলেছেন যে ক্যান আই ডু বিজনেস ইন সুইডেন ইনস্টেড অফ জব। আপনি আগে তো সুইডেনে আসেন, আপনাকে আসতে হলে অবশ্যই স্টাডির মাধ্যমে আসতে হবে। যদি আপনি বাংলাদেশ থেকে বিজনেস ভিসার জন্য অ্যাপ্লাই করেন, ইটস ভেরি 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 ডিফিকাল্ট। আপনি বাংলাদেশ থেকে সুইডেনে বিজনেসের জন্য কেন আসবেন? বাংলাদেশ ইটসেলফ ইজ এ গুড মার্কেট টু ডু বিজনেস। সো আপনি বাংলাদেশ থেকে সুইডেনে যখন আসবেন তখন আপনার টাকা পয়সা থাকলেও আপনি সুইডেনে কী ধরনের বিজনেস করবেন, আপনি সুইডেনের ভাষা জানেন কিনা, এগুলো নিয়েও আপনাকে অনেক বেশি রিসার্চ করতে হবে, যেটা ইটস নিয়ারলি ইম্পসিবল। সো আপনি আগে স্টুডেন্ট হয়ে বা আপনার ডিপেন্ডেন্টকে আপনার ওয়াইফ অথবা আপনার হাজব্যান্ড অথবা যে সুইডেনে আসতে চায় তাকে আগে পড়াশোনার জন্য স্টাডি করার জন্য এন্টার করুন সুইডেনে, তারপর আপনি বিজনেস ভিসা যেতে পারবেন। বিজনেস করা যাবে, বিজনেস করার জন্য সুইডেন সরকার কখনো নিষেধ করছে না, তারা ভেরি ভেরি ওয়েলকাম বিকজ তারা দে আর আর্নিং মানি উইথ দ্যাট। সো অবশ্যই আপনি বিজনেস করতে পারবেন, কিন্তু বাংলাদেশ থেকে বিজনেসের জন্য অ্যাপ্লাই করে যদি আসেন, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। সো ডোন্ট ডু দ্যাট। আপনি আগে আসেন স্টুডেন্ট হয়ে, তারপর আপনি বিজনেস ভিসা যেতে চাইলে যদি আপনার টাকা পয়সা ভালো থাকে, ব্যাকআপ ভালো থাকে, তাহলে আপনি বিজনেস ভিসা যেতে পারবেন। কিন্তু বাংলাদেশ থেকে বসে আপনি কখনোই এই চিন্তা করতে পারবেন না যে বিজনেস ভিসায় আপনি যাবেন বা এরকম কিছু করবেন। আশা করি উত্তর। আমি লাস্ট কোশ্চেনে অ্যান্সার করছি, উইল আই পে ফার্স্ট সেমিস্টার টিউশন ফি। একজন বলেছে যে 15 ক্রেডিট যদি আমি শেষ করি আর বাকি 15 ক্রেডিট যদি আমি ফেল করি বা শেষ করতে না পারি, তাহলে কি আমার সেকেন্ড সেমিস্টারের ফি দিতে হবে কিনা? ভাই 15 ক্রেডিট যদি আপনি শেষ করতে না পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, কিন্তু সেকেন্ড সেমিস্টারের ফি তো আপনাকে দিতেই হবে। সেকেন্ড সেমিস্টারের ফি আপনাকে দিতে হবে। 15 ক্রেডিট যেটা কমপ্লিট করতে পারেন নাই বা 15 ক্রেডিট যদি আপনি পাস না করে থাকেন, সেটার রিটেক এক্সামও আপনাকে দিতে হবে। আমি পার্সোনালি আপনাকে বলবো সেকেন্ড সেমিস্টারের ফি অবশ্যই আপনাকে নিয়ে আসতে হবে। সেকেন্ড সেমিস্টারের ফি নিয়ে না আসলে আপনারা কখনোই এখানে সেটেল হতে পারবেন না, আপনাদের জন্য খুব ডিফিকাল্ট হবে। এবং আমি মনে করি যে আপনারা অবশ্যই এই ধরনের প্রিপারেশন নিয়েই দেশ থেকে আসবেন। আমি আশা করি আপনার উত্তরটা পেয়েছে যে অ্যাপ্লিকেশন ফি কীভাবে পে করতে হয় সেটার সম্বন্ধে একটা ভিডিও চান, সেটার জন্য ভিডিও সামনে আসছে, আমি এটার জন্য ভিডিও বানাচ্ছি। এবং একজন লিখেছে যে ভাই মেন সার্টিফিকেট 15 ফেব্রুয়ারি পাবো, এখন কি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, আপনি যদি 15 ফেব্রুয়ারিতে মেন সার্টিফিকেট পান, তাহলে আপনি আপনার ইউনিভার্সিটি থেকে একটা কী বলে এটাকে অ্যাক্রিডেটেড সার্টিফিকেট, যেটা সার্টিফিকেট পাওয়ার আগে দেওয়া হয়, ওটা দিয়ে অ্যাপ্লাই করবেন। এবং পরবর্তীতে আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন লেট অ্যাপ্লিকেশন হবে। 1 ফেব্রুয়ারির আগে সব ধরনের অ্যাপ্লিকেশনের ডকুমেন্টস আপনার universityadmissions.se তে থাকতে হবে, পাঠাইলে হবে না, ওইখানে থাকতে হবে। এরপরে যদি কোনো ডকুমেন্টস যায় তাহলে সেটা লেট অ্যাপ্লিকেশন হবে। আশা করি উত্তরটি পেয়ে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চেষ্টা করেছি অনেকগুলো ভিডিও ক্যাপচার করার জন্য আপনাদের জন্য, জার্মানির মিউনিকের কিছু ভিডিও। আশা করি এখানেও কিছু ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। আবহাওয়া খুব সুন্দর, সানি ওয়েদার, আমার খুব ভালো লাগছে এখানে এসে, বাট ইটস ফ্রিজিং কোল্ড, ঠান্ডা লাগছে। আমি বলবো যে আপনারা যখনই বাংলাদেশ থেকে আসবেন এখানে স্টুডেন্ট হিসাবে কী ধরনের প্রিপারেশন নেবেন আপনারা শীতের জন্য, ঠান্ডার জন্য, আবহাওয়ার পর্বে সেই জিনিসগুলো ধারাবাহিকভাবে থাকবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ। অ্যাপ্লিকেশনের সুন্দর প্রসেসিং যেন আপনারা নিজের করতে পারেন সে সম্বন্ধে অনেক বেশি শুভকামনা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।